সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। অবরুদ্ধ এক জনপদ ফিলিস্তিনের গাজা উপত্যকা, যার বাসিন্দারা প্রতিদিন লড়াই করে চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। বোমা আর ক্ষেপণাস্ত্রের শব্দ যাদের নিত্য সঙ্গী। অবরোধের কারণে চরম মানবেতর পরিস্থিতিতে বেঁচে থাকতে হয় এখানকার বাসিন্দাদের। বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন এই জনপদটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার। নিজস্ব ভূখণ্ডেই যাদেরকে বাস করতে হয় ইসরায়েলি সেনাদের বন্দুকের নলের মুখে, তবুও তারা অদম্য। আর জানাবো ফিলিস্তিনের গাজা উপত্যকা ও এখানকার মানুষের জীবন সম্পর্কে। প্রতিবেদনটি তৈরি করেছেন আহমেদ বাইজিদ। স্বায়ত্তশাসিত একটি ছোট্ট ফিলিস্তিনি এলাকা গাজা। ভূমধ্যসাগর উপকূলীয় ৩৬৫ বর্গ কিলোমিটার এলাকাটির সীমান্ত রয়েছে ইসরায়েল ও মিশরের সাথে। দক্ষিণ পশ্চিমে মিশরের সাথে ১১ কিলোমিটার এবং পূর্ব ও উত্তরে ইসরায়েলের সাথে ৫১ কিলোমিটার সীমান্ত রয়েছে গাজার। আর পশ্চিম দিকে ভূমধ্যসাগর। ছোট্ট এলাকাটির মোট জনসংখ্যা ২০,৫০,০০০-এর মতো। জনসংখ্যার ঘনত্বের দিক থেকে গাজা বিশ্বের তৃতীয়। আয়তনের দিক থেকে গাজা দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহর কিংবা ভারতের লখনউয়ের সমান। বর্তমানে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হলেও ১৯৪৮ সালে সহিংস প্রক্রিয়ায় ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরায়েল নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠার আগে গাজা ঐতিহাসিক ফিলিস্তিনেরই অংশ ছিল। ১৯৪৮ সালে আরব ইসরায়েল যুদ্ধে ভূখণ্ডটি মিশরের দখলে চলে যায়। ১৯৬৭ সালের যুদ্ধে সেটি দখল করে ইসরায়েলি বাহিনী। ওই বছর আরব ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সাথে গাজাও দখল করে নিয়েছিল ইসরায়েলি বাহিনী। ১৯৭৯ সালে মিশর ইসরায়েল শান্তি চুক্তিতে ইসরায়েল সিনাই উপত্যকা থেকে সৈন্য ও অবৈধ ইহুদিদের সরিয়ে নিলেও গাজা থেকে সরে আসেনি। ১৯৯৪ সালে অসলো চুক্তির পর ইসরায়েল গাজার অবৈধ ইহুদি বসতি ও সামরিক স্থাপনাগুলো ছাড়া বেশিরভাগ এলাকাই ফিলিস্তিনিদের হাতে তুলে দেয়। সে সময় ইয়াসির আরাফাতের সরকার গাজা শহরকে প্রাদেশিক হেডকোয়ার্টার বানায়। তবে ইসরায়েলের নিরাপত্তার অজুহাত দিয়ে তারা গাজার সীমান্তে ব্যারিকেড তৈরি করে। এরপর থেকেই ইসরায়েল ফিলিস্তিন সংকটের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে আছে গাজা উপত্যকা। পশ্চিম তীর ও জেরুজালেম থেকে বিচ্ছিন্ন ভূখণ্ডটিকে কঠোর অবরোধের মধ্যে রেখেছে ইহুদিবাদী রাষ্ট্রটি। গাজায় বর্তমানে যে স্টাইলের ইসরায়েলি অবরোধ চলছে তা শুরু হয়েছে ২০০৭ সাল থেকে। ওই বছর ইসরায়েল স্থল, আকাশ ও সমুদ্রপথ অবরোধ করে। বন্ধ হয়ে যায় বাইরের দুনিয়ার সাথে গাজার প্রায় সব লেনদেন। গাজার আকাশ ও সমুদ্র সীমা পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে। আর উপত্যকাটি থেকে বাইরে বের হওয়ার যে ৩টি ক্রসিং পয়েন্ট রয়েছে তার ২টি ইসরায়েলের নিয়ন্ত্রণে, তৃতীয়টি নিয়ন্ত্রণ করছে মিশর। বর্তমানের মধ্যে বেইত হানুন ও রাফা ক্রসিং দিয়ে গাজাবাসী সীমিত পরিসরে বাইরে বের হতে পারে। রাফা ক্রসিংটি নিয়ন্ত্রণ করছে মিশরের সেনাবাহিনী। তবে ইসরায়েল ও মিশর উভয় রাষ্ট্রই গাজা সীমান্তে এত কড়াকড়ি আরোপ করে রেখেছে যে গাজার অর্থনৈতিক ও মানবিক অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। বহু আগে থেকেই গাজাবাসীর চলাচল নিয়ন্ত্রণে রেখেছে ইসরায়েল। ১৯৮০-এর দশকে প্রথম ইন্তিফাদা বা জাগরণের পর থেকেই তেল আবিবের সরকার গাজার বাসিন্দাদের জন্য ইসরায়েল পশ্চিম তীর কিংবা জেরুজালেমে যাতায়াত ও কাজ করার ক্ষেত্রে অনুমতি পদ্ধতি চালু করে। আবার এই অনুমতিপত্র দেওয়ার ক্ষেত্রেও তারা যথেষ্ট কড়াকড়িও আরোপ করে, যার ফলে গাজার লোকদের উপার্জনের উপর বড় প্রভাব পড়ে। ১৯৯৫ সালে গাজা সীমান্তে কংক্রিটের দেয়াল ও বৈদ্যুতিক বেড়া তৈরি করে দখলদার রাষ্ট্রটি। এরপর থেকে ফিলিস্তিনের দুই ভূখণ্ড অর্থাৎ পশ্চিম তীর ও গাজার যোগাযোগ আরও কমে যায়। ২০০০ সালে দ্বিতীয় ইন্তিফাদা শুরু হলে ইসরায়েল গাজার বাসিন্দাদের বেশিরভাগেরই ওয়ার্ক পারমিট বাতিল করে এবং নতুন পারমিট দেয়ার হারও কমিয়ে দেয়। ২০০১ সালে চালু হওয়ার মাত্র ৩ বছরের মাথায় ইসরায়েলি যুদ্ধবিমান বোমা হামলা চালিয়ে গুড়িয়ে দেয় গাজা বিমানবন্দর। ৪ বছর পর ২০০৫ সালে গাজায় স্থাপিত অবৈধ ইহুদি বসতিগুলো থেকে ৮,০০০ ইহুদিকে সরিয়ে নেয় ইসরায়েল। এরপর ইসরায়েল দাবি করতে থাকে যে গাজার উপর তাদের কোনো অবরোধ নেই, যদিও সেগুলো স্রেফ মিথ্যার বেশাতি। আন্তর্জাতিক সম্প্রদায়ও গাজাকে দখলকৃত এলাকা হিসেবেই বিবেচনা করে।
গাজার মোট জনসংখ্যার 60%ই উদ্বাস্তু, যাদেরকে 1948 সালের পর বাড়িঘর থেকে উচ্ছেদ করেছে ইসরায়েলিরা। ইসরায়েলের লোদ ও রামেল শহরের বাসিন্দা ছিল এরা, কিন্তু নিজেদের ভিটেমাটি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আজ তারা উদ্বাস্তু হিসেবে বসবাস করছে। 2006 সালের সাধারণ নির্বাচনে ফাতার বিরুদ্ধে জয়লাভ করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখা। এরপর ফাতার সাথে জোট সরকার গঠনের আলোচনা শুরু হলেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপে তা ভেঙে যায়। এক পর্যায়ে পশ্চিম তীর ফাতার হাতে ছেড়ে দিয়ে গাজায় সরকার গঠন করে হামাস। সেই থেকে গাজা উপত্যকা শাসন করছে হামাস, আর হামাস ক্ষমতায় আসার পর থেকে ইসরায়েল তাদের অবরোধ আরও জোরালো করেছে। ইসরায়েলি অবরোধের কারণে গাজার ফিলিস্তিনিরা তাদের প্রধান নগরী জেরুজালেমের থেকে বিচ্ছিন্ন থাকতে বাধ্য হচ্ছে। এই নগরীতেই ফিলিস্তিনের প্রধান হাসপাতাল, বিদেশি কনসুলেট, ব্যাংকসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো অবস্থিত। যদিও 1993 সালে অসলো চুক্তিতে বলা আছে, গাজা ও পশ্চিম তীরকে বিচ্ছিন্ন ভূখণ্ড করে রাখা যাবে না, তাদেরকে একক রাজনৈতিক সত্তা হিসেবে বিবেচনা করতে হবে। কিন্তু সেসব আন্তর্জাতিক আইনের থোড়াই কেয়ার করে ইসরায়েল গাজাকে বানিয়ে রেখেছে কারাগার। এমনকি গাজার খ্রিস্টান বাসিন্দাদেরও পূর্ব জেরুজালেমে ঢুকতে দেয় না ইসরায়েলি সেনারা। জেরুজালেম ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ একটি নগরী হলেও গাজার বাসিন্দাদের সুযোগ নেই সেখানে পা রাখার, যার ফলে গাজার যুবকেরা উপত্যকার বাইরে পড়তে যেতে পারেন না। এমনকি স্বাস্থ্যসেবার সুযোগ থেকেও বঞ্চিত হতে হয় বেশিরভাগ সময়। আর এসবই চতুর্থ জেনেভা কনভেনশনের 33 ধারা লঙ্ঘন করে জোরপূর্বক করে যাচ্ছে ইসরায়েলিরা। ইসরায়েলের অবরোধের কারণে গাজার অর্থনীতিও বিপর্যস্ত। জাতিসংঘ সহ বিশ্ব সংস্থাগুলো গাজার মানুষকে নিয়ে কোনো কার্যকর চিন্তা করেনি। ফিলিস্তিনি পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গাজা উপত্যকার 56% মানুষ দরিদ্র। যুব উন্নয়নের হার 63%। ছোট ছোট পারিবারিক ব্যবসায় বা ক্ষুদ্র শিল্প গাজার অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। মাল্টা, জলপাই, শাকসবজি, ডেইরি সহ কিছু কৃষিকাজ হয় এলাকাটিতে। স্বল্প পরিসরে এইসব পণ্য গাজার বাইরে পাঠাতে পারে তারা, আমদানিও হয় সামান্য। এছাড়া বিভিন্ন দাতাদের সহায়তাও গাজার অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। তবে ইসরায়েলের বাধার কারণে সেখানে কেউ খাদ্য বা ঔষধের মতো প্রয়োজনীয় সামগ্রীগুলো পাঠাতে পারে না। 2010 সালে আন্তর্জাতিক সমুদ্র সীমা দিয়ে গাজার জন্য খাদ্য সামগ্রী নিয়ে যাওয়া তুর্কি নৌবহরে হামলা চালিয়ে 7 স্বেচ্ছাসেবীকে হত্যা করেছিল ইসরায়েলি সেনারা। ইসরায়েলি অবরোধের কারণে প্রতিনিয়ত খাদ্য, জ্বালানির মতো মৌলিক প্রয়োজনগুলোর অভাবে দিন কাটাতে হয় গাজাবাসীদের। এর ফলে গাজার দীর্ঘস্থায়ী অর্থনৈতিক উন্নতি হতে পারছে না। শিক্ষা, চিকিৎসা, বিশুদ্ধ পানির মতো বিষয়গুলো থেকেও বঞ্চিত হচ্ছে তারা। অবরোধ শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকবারই গাজায় বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলিরা। 2008, 2012, 2014, 2021 সালের হামলায় শিশু সহ নিহত হয়েছে হাজারো নিরীহ মানুষ। ধ্বংস হয়েছে বাড়ি, স্কুল সহ হাজারো স্থাপনা। বছরের পর বছর ইসরায়েলি মিসাইল ও বোমায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পানি, বিদ্যুৎ ও সুয়ারেজ লাইন। এতে গাজার অভাবী মানুষের দুরবস্থা আরও বেড়েছে। আবার চারদিক থেকে অবরুদ্ধ থাকার কারণে বাইরে থেকে নির্মাণ সামগ্রী আনা সম্ভব হচ্ছে না, তাই পুনর্গঠন কাজও ব্যাহত হচ্ছে। জাতিসংঘের তথ্য মতে গাজার 95% পানি পানের যোগ্য নয়, কিন্তু এলাকাটিতে বিদ্যুৎ সংকটের কারণে পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়াও স্থাপন করা সম্ভব হচ্ছে না। পানির এক একটি প্ল্যান্টে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়, কাজেই পর্যাপ্ত বিদ্যুতের সরবরাহ না থাকায় এগুলো উন্নয়ন করা যাচ্ছে না। অসলো চুক্তি অনুযায়ী ইসরায়েল গাজার 120 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করার কথা থাকলেও তা করে না। ওই চুক্তিতে ফিলিস্তিনিদের বিদ্যুৎ উৎপাদন ও আমদানি দুটোর উপরই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মিশর থেকে ডিজেল আমদানিতেও রয়েছে বাধা। আরেকটি প্রধান সমস্যা হচ্ছে চিকিৎসা। গাজায় বড় কোনো হাসপাতাল না থাকায় যেতে হয় পূর্ব জেরুজালেমে, কিন্তু গাজা থেকে বের হওয়া যায় না ইসরায়েল অনুমতি না দিলে। 2016 সালের পরিসংখ্যানে দেখা গেছে ওই বছর যত মানুষ চিকিৎসার জন্য গাজার বাইরে যাওয়ার অনুমতি চেয়েছে তাদের অর্ধেককে নিরাশ করেছে ইহুদিবাদী দেশটি, যার ফলে গাজার মানুষদের জীবন ক্রমশ হয়ে উঠেছে দুর্বিষহ।
গাজার মানুষদের উপর নিপীড়ন প্রতিরোধ করার লক্ষ্যে ১৯৮৭ সালে কিছু প্রতিবাদী মানুষ গঠন করে প্রতিরোধ আন্দোলন হামাস। দ্রুতই সংগঠনটি ইসরায়েলের কাছে আতঙ্ক আর ফিলিস্তিনিদের কাছে ভালোবাসার সংগঠন হিসেবে পরিচিতি পায়। ২০০৬ সালের নির্বাচনে দীর্ঘদিনের প্রভাবশালী দল ফাতাহ আন্দোলনকে পরাজিত করে হামাস। ফিলিস্তিন স্বাধীন করা ও ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য হামাসের জন্ম। প্রতিষ্ঠাকালীন ইশতিহারে হামাস পুরো ইসরায়েল সহ ফিলিস্তিন রাষ্ট্রের দাবি উত্থাপন করলেও পরবর্তীতে সংগঠনটি ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্র মেনে নিতে রাজি হয়। জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করা ও উদ্বাস্তুদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার শর্ত রয়েছে হামাসের ইশতেহারে। হামাস কখনোই ইসরায়েল রাষ্ট্রটিকে স্বীকার করে না, তাই তারা এই দখলদার অপশক্তির বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে। ২০১৫ সালে জাতিসংঘ ভবিষ্যৎবাণী করেছিল যে পরিস্থিতি উন্নত না হলে গাজা ২০২০ সালে বসবাসের অযোগ্য হয়ে উঠবে। তবু গাজাবাসী সেই ভূখণ্ডে টিকে আছে। নিজেদের টিকে থাকার সংগ্রামের পাশাপাশি প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে দখলদারদের বিরুদ্ধে। আসলে শত্রুর মিসাইল আর ট্যাঙ্কের গোলা যাদের এতটুকু দমাতে পারেনি, অভাব মানবিক দুর্যোগকে তারা পাত্তা দিবেন কেন? তাই তো গাজাবাসী প্রতিদিন বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছেন, অপেক্ষায় আছেন কবে উঠবে মুক্তির সূর্য। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।